বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কত মন দিয়ে কি পড়ছো? নীলুর চিঠি। হ্যাঁ, নীলুর চিঠি? কি লিখেছে কই দেখি? কি সুন্দর চিঠি লিখেছে দেখো। 12 তারিখে ফিরবে। 12 তারিখে ওর স্কুল ছুটি হচ্ছে, তার মানে 11 তারিখে আমরা ওখানে পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু 11 তারিখে তো অফিসে দুনিয়ার ঝামেলা। ঝামেলা টামেলা কোনো কিছু আমি শুনতে চাই না। 11 তারিখে আমি যাবই। কি হলো? কি হচ্ছে? কি হচ্ছে? ব্রেকটা হচ্ছে না। না, ইয়েস, সত্যজিৎ চক্রবর্তী বলছি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। নিপেন্দার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কেমন আছে ওরা? নিপেন্দার নেই। মা, মা গো, মা কথা বলছে না কেন? মা, মা আমি নীলু। মা কথা বলছে না কেন? আমায় তুমি চিনতে পারছো না মা? তুমি কে? তুমি? আমি নীলু। মা, 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 মামা, মা আমার সাথে কথা বলছে না কেন? মা ওরকম করছে কেন? মা, মা কথা বলো। মা শুনে যাও, কথা বলো। শুনে যাও এখান থেকে সব। নীলু, নীলু কথা বলো। নীলু কথা বলো। মা গো তোমার কি হয়েছে? কথা বলছে না কেন মা? নীলু, ছেলেটা আমাকে বিরক্ত করছে কেন? চলে যেতে বলুন, চলে যেতে বলুন। আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। চল বাবা, মাকে বিরক্ত করো না। চল চল চল, মাকে বিরক্ত করতে দিচ্ছি। চল। আরে আসুন আসুন আসুন। কেমন দেখলেন? এই হচ্ছে নীলাঞ্জন, দিদির একমাত্র ছেলে। ও, এসো 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 এসো। না, মা কেন কথা বলছে না? যাও, ডাক্তারবাবুকে বলো মাকে যাতে তাড়াতাড়ি ভালো করে দেয়। যাও। মা ছাড়া আমার কেউ নেই ডাক্তার বাবু, আপনি আমার মাকে তাড়াতাড়ি ভালো করে দিন, মা যাতে আমাকে চিনতে পারে। ওঠো, আমি নিশ্চয়ই চেষ্টা করব। শুধু চেষ্টা করলেই চলবে না ডক্টর চ্যাটার্জি, কলকাতায় তো অনেক হাসপাতাল আছে। আপনি আমার পরিচিত বলে, আপনার প্রতি আমার বিশ্বাস আছে বলেই আমি দিদিকে এইখানে রেখেছি। আপনি একটু স্পেশাল কেয়ার নিলেই। স্পেশাল কেয়ার নেওয়ার ব্যাপারে অন্য কোনো অসুবিধা ছিল না, কিন্তু মুশকিলটা কি জানেন? আমাদের দেশে এসব রোগের চিকিৎসার জন্য সাইকিয়াট্রিস্টের বড় অভাব। প্রয়োজনের তুলনায় ডাক্তারের সংখ্যা এত কম। এনিহাউ, আমি দেখি কি করতে পারি। When Robinson Crusoe was a little boy, he always said that someday he could be a sailor. As his father could not let him go to sea, he ran away from home. নীলু, নীলু, এই যে।
এই যে নীল, এই নাও তোমার পাসপোর্ট আর ভিসা। পাসপোর্ট? হ্যাঁ বাবা, বাবা তাহলে যাওয়া হচ্ছে? আরে নিশ্চয়ই, আমি যখন ভার নিয়েছি তখন। আর ফ্লাইটটা তাহলে বম্বে থেকে ফ্র্যাঙ্কফুর্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো। আরে আমি নিশ্চয়ই বলে দেবো, বলছি তো। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ 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 হ্যাঁ, বলে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিচিং 24th, নীলাঞ্জন, নীলু। কালকেই তুই চলে যাচ্ছিস? হ্যাঁ, কালকে মর্নিং ফ্লাইটে যাব। কতদিন মাকে দেখিনি। সত্যি জেদ দেখলাম তোর। ওখানে থাকতে থাকতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছি। অর্থের প্রলোভনে যেখানে সাধারণ মানের ডাক্তাররাও শহর ছেড়ে এসব হাসপাতালে আসতে চায় না, সেখানে আপনার মতো একজন ডাক্তার আর্থিক ক্ষতি স্বীকার করেও এখানে জয়েন করতে চান, এতে সত্যি সত্যি আমি খুব খুশি। স্যার, আমি ডাক্তার হয়েছি, বিদেশে গিয়ে ডাক্তারি শিখেছি শুধুমাত্র এই হসপিটালে জয়েন করব বলে। 15 বছর আগে আমার যে ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি পূরণের জন্য এখানে কেন? আই ক্যান গো টু হেল। ক্ষতিপূরণ? আপনার হয়তো মনে নেই, আর মনে থাকার কথাও নয়। আজ থেকে 15 বছর আগে এই ঘরেতেই একটি বাচ্চা ছেলে আপনার পা ধরে বলেছিল, ডাক্তারবাবু, মা ছাড়া আমার কেউ নেই, আপনি আমার মাকে ভালো করেছেন। মনে পড়ে? মা ছাড়া আমার কেউ নেই ডাক্তার বাবু, আপনি আমার মাকে ভালো করে দিন, মা যাতে আমাকে চিনতে পারে। সেদিন আপনি আক্ষেপ করে বলেছিলেন, এই ধরনের মানসিক রোগীদের চিকিৎসা করবার মতন ডাক্তার এদেশে বেশি নেই। মনে পড়ে? তার মানে আপনি, তুমি তুমি আশা দেবীর ছেলে? হ্যাঁ স্যার, 15 বছর পর এসছি। 15 বছর আগে এখানে শেষবারের মতন দেখে যাওয়া আমার মাকে সুস্থ আর স্বাভাবিক করে তুলে নিয়ে যাওয়ার জন্য। স্যার, সেদিন মা আমাকে চিনতে পারেনি। যে মা আমাকে একদণ্ড ছেড়ে থাকতে পারতো না, সেই মাই তার বুক থেকে আমাকে তুলে নিয়ে যেতে বলেছিল। সেদিন কত যন্ত্রণা বুকে দিয়ে আমায় চলে যেতে হয়েছিল। আজ সেদিনই মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মায়ের হারানো স্মৃতি আর কেউ না পারুক, আমি ফিরিয়ে আনবই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না না, আমি কিছুতেই যাবো না। মা দেখো না, আমাকে আবার ইলেকট্রিক শক দিচ্ছে। মিস চ্যাটার্জি! না না, কি হয়েছে মা? এই তো চলুন। না, এই তো আমি চলুন বলছে। আমি যাবো না। না না, এই তো। আপনি যেন কেমন ডাক্তার বাবু? ও যখন থেকে এখানে আছে তখন থেকে দেখছি আপনি ওর পেছনে পড়ে আছেন। চুপ করো, মেড সার্ভেন্টের মতো থাকবে। যাও, নিজের কাজে যাও। দেখি কে আপনি? এটা ভিতর দিকে আওয়াজ নয়, বাইরে যান। সিস্টার, নিয়ে চলুন। না না, জোর করে নিয়ে যান। এক্সকিউজ মি, আপনি শুধু শুধু এনাকে ভয় দেখাচ্ছেন কেন? আপনি তো বুঝিয়ে সুঝিয়ে এনাকে নিয়ে যেতে পারেন। কেমন? আমার পেশেন্টকে কিভাবে চিকিৎসা করবো সেটা কি আপনাদের শিখতে হবে নাকি? হ্যাঁ, এই যদি আপনার চিকিৎসার পদ্ধতি হয়, তাহলে তো আপনার আরো কিছু শেখা প্রয়োজন আছে। হোয়াট? এই ধরনের রোগীদের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয়, আর এক মাতৃস্থানীয় মহিলার সঙ্গে কেমন করে কথা বলতে হয়। ইউ আর গোয়িং টু ফার। আপনি এখনই বেরিয়ে যান, নইলে আপনাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। এই কাজটা আপনি ভালোই পারবেন, যেহেতু কাজটা ডাক্তারের নয়, দারোয়ানের। হোয়াট? আমি দারুণ? জাস্ট ওয়েট এন্ড সি। এই হসপিটালের নিয়ম কানুন তো সব পাল্টে গেছে। আমি তো জানতাম পাল্টায়নি,
তো এখন মনে হচ্ছে পাল্টেছে। নইলে উইদাউট পারমিশন তুমি এভাবে ঘরে ঢুকে পড়লে কি করে? আই সরি, কি হয়েছে বলো। এটা ভিজিটিং আওয়ার্স না। এই সময় একজন আউটসাইডার এখানে ঢুকলো কার পারমিশনে? আউটসাইডার? ইয়েস। ও কাম ইন প্লিজ। এই তো, এই সেই লোক আমার ট্রিটমেন্টের সমালোচনা করছিল। সে অধিকার ওর আছে। Who is he? তুমি ওকে তোমার পরিচয় দাওনি? সে সুযোগ আর কোথায় পেলাম স্যার? নিজের পরিচয় দিতে এত ব্যস্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। দীপেন্দু, ডক্টর নীলাঞ্জন চৌধুরী হালেবিলের থেকে সাইকিয়াট্রিস্ট হয়ে ফিরেছেন। কাল আমাদের হসপিটাল জয়েন করছেন অ্যাজ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড চিফ কনসালটেন্ট। হ্যালো ডক্টর রয়, এছাড়াও আমার আরেকটা পরিচয় আছে। কিছুক্ষণ আগে যাকে আপনি মেড সার্ভেন্ট বলে সম্বোধন করলেন, হতভাগিনী আমার মা। আর এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। পাশেই তোমার কোয়ার্টার, সব ব্যবস্থা করা রয়েছে। স্যার, মাকে নিয়ে যেতে পারবো তো? এমনিতে কোনো অসুবিধে নেই, তবে উনি কি যেতে চাইবেন? আমি জানি, তুমিও জানো যে উনি তোমার মা, কিন্তু উনি তো জানেন না। আমার মনে হয় না হাসপাতাল ছেড়ে উনি যেতে চাইবেন। উপায় অবশ্য একটা আছে। আমি যদি ওকে মিথ্যে বলি যে হাসপাতালের একটা নিয়ম আছে যে কোনো বড় ডাক্তার এই হসপিটাল জয়েন করলে তার বাড়ির কাজকর্ম করার জন্য ডাক্তার তার পছন্দ মতো কোনো লোককে চাইলে তাকে হাসপাতাল থেকে বাড়িতে গিয়ে কাজ করতে হয়, তাহলে হয়তো। আচ্ছা নীলাঞ্জন, ওই ছবিটা কার? আমার না? হ্যাঁ তুমি চিনতে পারছো? হ্যাঁ, নিজের ছবি চিনতে পারবো না? আচ্ছা, ওই ওই পাশের ছেলেটাকে চিনতে পারছো? না। হ্যাঁ? ভারী মিষ্টি মুখটা, দেখলে কিরকম মায়া হয়, ইচ্ছে করে বুকে টেনে আদর করি। কে বলো তুই ছেলেটি? তুমি নিজের ছেলেকে চিনতে পারছো না? আমার ছেলে? নিজেরই যদি ছেলে থাকতো বাবা, তাহলে তাহলে এই বয়সে দুমুঠো খাওয়ার জন্য পরের বাড়িতে চিগিরি করতে হতো বাবা। আচ্ছা মা, এ যদি তোমার ছেলে নাই হবে, তাহলে বলো ওর সঙ্গে তোমার ছবিটা এলো কোত্থেকে? হ্যাঁ, এই হাসপাতালে তো অনেকদিন কাজ করছি, কত ছেলে মেয়ে আসে, তাদের হয়তো কাউকে আদর করছিলাম, তখন হয়তো কেউ ছবি তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এই হাসপাতালে তুমি কতদিন কাজ করছো? হ্যাঁ, হাসপাতালে হ্যাঁ, অনেক দিন। এখানে আসার আগে কোথায় ছিলে? কোথায় ছিলাম? কোথায় ছিলাম? হ্যাঁ বলো, কোথায় ছিলে? এখানে এলে কি করে? আমার বাবা, কিচ্ছু মনে পড়ছে না। তো তোমার তোমার স্বামী ছেলে কারোর কথা মনে পড়ছে না? একবার ভাবো, ভাবার চেষ্টা করো। ছেলে কি হলো? কি হলো?
বলো কি হলো? নীলাঞ্জন, আমার কোনো কিছু ভাবতে গেলে মাথা একটা যন্ত্রণা করে বাবা, ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। তোমার খাবারটা একটু পর করে দিলে হবে তো বাবা? আমার খাবার করতে হবে না, আমি হোটেল থেকে খাবার আনি। না না না, কাজের লোক থাকতে তুমি হোটেলে খাবে কেন বাবা? আমি করতে পারবো, একটু পরে করে দিচ্ছি, একটু পরে। চলে না। আসতে পারি? আসুন। আমি রণবীর চ্যাটার্জি, প্রিয়ার বাবা। ও আচ্ছা আচ্ছা, আসুন, বসুন বসুন। আপনার টেলিগ্রাম পেয়েই ছুটে এলাম। হ্যাঁ, বাধ্য হয়ে আপনাকে একটু ট্রাবল দিচ্ছি। যদিও মিস চ্যাটার্জির কেস রিপোর্টে সবই আছে, তবু আমি আপনার কাছ থেকে কিছু কিছু কথা জানতে চাই। চঞ্চল প্রিয়ার এক বন্ধুর দাদা, সেই সূত্রেই ওদের আলাপ। কোনো দিক থেকে ও প্রিয়ার উপযুক্ত ছিল না, তাই ওদের মেলামেশাটা আমি একেবারেই পছন্দ করতাম না। আপনি প্রিয়াকে সে কথা বলেননি? অনেকবার বলেছি, কিন্তু ও শুনতো না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই চঞ্চল আমাদের বাড়িতে আসতো। হঠাৎ একদিন জরুরি কাজে বাড়ি ফিরে দেখি দরজা খুলে প্রিয়া, প্রিয়া, কনরেল, বদমাস, শুনুন আমার কথাটা শুনুন। দেখুন, আমি আপনাকে না, ওর ভালো করতে গিয়ে বোধহয় জীবনটাই নষ্ট করে দিলাম ডাক্তারবাবু। ওর মা নেই, ও এখানে একা পড়ে আছে। এত বড় বাড়িটাতে আমি হাঁপিয়ে উঠেছি, আমি আর পারছি না। আমার অনেক টাকা ডাক্তারবাবু, ডাক্তার দিব্যেন্দু রায়কে বলেছি, আপনাকেও বলছি, প্রিয়াকে ভালো করে দিন। আপনি যত টাকা চান দেবো, এনি অ্যামাউন্ট। শুধু প্রিয়া প্রিয়া আমাকে একবার আগের মতো ভাব বলে রাখুক। আপনি অধৈর্য হবেন না মিস্টার চ্যাটার্জি, আই মাস্ট ট্রাই মাই লেভেল বেস্ট। না না না, সে কি আপনি? না নো থ্যাঙ্কস। ঠিক আছে, বলুন এখন কি জানতে চান? বলছিলাম, আপনি তো প্রিয়ার সঙ্গে সবচেয়ে ক্লোজলি মেলামেশা করেছেন, তো আপনি বলতে পারবেন যে ও কি কি পছন্দ করত? পছন্দ করতো মানে, এ ধরুন আমি চেক চেক শার্ট পরি, এটা ওর খুব ভালো লাগতো। তারপর রজনীগন্ধা ওর খুব প্রিয় ফুল। আর সবচাইতে বেশি কি ভালোবাসতো? অফকোর্স আমাকে। তা তো বটে, যে এছাড়া তাছাড়া গানও খুব ভালোবাসতো, জানেন? একটা গান তো মশাই প্রায়ই গাইতো। গানটা আপনার মনে আছে? নিশ্চয়ই। আমারও পরাণ যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরাণ যাহা যায়। এই যে মশাই আমি ড্রিঙ্ক করি, বুঝলেন? এটাও একদম পছন্দ করতো না। আচ্ছা, ওর বাবার যে এত বড় সম্পত্তি, সবই তো আমি পেতাম, বলুন।
তা মদ খেয়ে আর কতটুকু ওড়াতে পারতাম বলুন তো? এই ওর একটা বড় দোষ ছিল, বুঝলেন? আর একটা ব্যাপার, রাগ হলে ও যেন কেমন অন্য মানুষ হয়ে যেত। কারোর সঙ্গে কথা বলতো না, আর আরো বেশি রাগ হলে না হাতের কাছে যা কিছু পেত সব ছুঁড়ে ছুঁড়ে ফেলত। সে অন্যের জিনিসই হোক আর নিজের জিনিসই হোক। নীলাঞ্জন, চা। এই তোমার সেই ছবি। সারাদিন ধরে অনেক চেষ্টা করেও মনে করতে পারলাম না একে কোথায় দেখেছি। ভেতরে নিয়ে এসো। হ্যাঁ, তোমরা কাজ করো, সব টেবিলের উপর ফুলদানিগুলো সাজিয়ে দাও। কেমন আছো প্রিয়া? ভালো, খুব ভালো। কাল সারাদিন এলে না যে? একটা কাজে আটকে পড়েছিলাম। হ্যাঁ, দেখে দাও, এটা আমি সাজিয়ে দিই। কি পড়ছো? রাবিশ। হ্যাঁ প্রিয়া, দেখো তো শার্টটা কালকে কিনেছি, কেমন হয়েছে? খুব ভালো। কোটা? ওই ফুলগুলো নেই জামাটা? দুটোই ভালো, তবে সব থেকে ভালো আমার এই ডাক্তার বাবু। আমারও পরানো যাহা যায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। মনে পড়ে গানটা? না, মনে পড়ছে? না, এই গানটা তুমি প্রায় গাইতে। আমি খাইতাম। হ্যাঁ, মনে করার চেষ্টা করো। চঞ্চল চঞ্চল, যাকে তুমি ভালোবাসতে, এই গানটা তুমি তাকে প্রায় শোনাতে। না, মনে করার চেষ্টা করো। কি হলো? আমার ভীষণ কষ্ট হচ্ছে ডাক্তার বাবু, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু না। আপনারা শুনলেন তোর পিতার কথা? মানে চিকিৎসার নামে উনি যা করছে, কি হবে পিতা বলুন? হ্যাঁ, আমার তো অন্য রোগীদের কাছে লজ্জায় মাথা কাটা যায়। আরে আমরা চোখ বন্ধ করে থাকলে সকলে তো চোখ বন্ধ করে থাকবে না। ভেবে দেখুন যে উনি যখন তখন মিস চ্যাটার্জির বিছানায় গিয়ে বসছেন, তাকে আদর করছেন, মানে চিকিৎসা করছেন। নাইট ডিউটি না থাকলেও। আরে নাইট ডিউটি কি? নাইট ডিউটি না থাকলেও উনি রাত্রে সেখানে যাবেন, জড়িয়ে ধরবেন। না, এই তো অন্যান্য রোগীদের মনের উপর চাপ সৃষ্টি করে। ও, এই রোগীদেরও কি ইচ্ছে ডক্টর চৌধুরী একাত্বার তাদেরও জড়িয়ে ধরো? না, ব্যাপারটা আপনি এত লাইটলি নেবেন না ডক্টর দত্ত, এতে আমাদের হাসপাতালের বদনাম হবে। আমরা তো ঠিক করেছি যে জয়েন্টলি আমরা একটা পিটিশন করবো সুপারিনটেন্ডেন্টের কাছে তোর নামে। কিসের পিটিশন? তাই আমরা দাবি জানাচ্ছি যে এই ঘটনা মিস প্রিয়া চ্যাটার্জির বাবা এবং তার ভাবি স্বামী চঞ্চল বাবুর উপস্থিতিতে বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এতে তোলা হোক। নইলে আমরা এই হাসপাতালের সুনাম রক্ষার দাবিতে একযোগে কর্মবিরতি ডাক দেব। আমরা শুনতে চাই বোর্ড অফ ডিরেক্টরস এর সামনে আত্মপক্ষ সমর্থনের জন্য ডাক্তার নীলাঞ্জন চৌধুরী কি বলেন। ডাক্তার হিসেবে আমি শুধু এইটুকুনি বলতে পারি যে এই ধরনের রোগীদের
শুধুমাত্র শক দিয়ে বা ওষুধ খাইয়ে ট্রিটমেন্ট করলে চলবে না। মাঝে মাঝে কিস খেতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রয়োজনে তাই। আপনারা শুনুন শুনুন, আপনাকে অকারণে চিৎকার করতে হবে না। আমার মনে হয় আমার গলা সবাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, যা বলছিলাম, প্রিয়ার কেস রিপোর্টটা পড়ে এবং তার বাবা মিস্টার রণবীর চ্যাটার্জির সঙ্গে কথা বলে বুঝলাম যে প্রেমে ধাক্কা খেয়েই প্রিয়ার এই মানসিক বিপর্যয়টা ঘটেছে। তাই আমি ঠিক করেছি যে ওই প্রেম করেই। ও তাই সেই দায়িত্বটা আপনি নিলেন। আমি অত্যন্ত দুঃখিত ডক্টর রয়, আপনার ইচ্ছে সত্ত্বেও ওই দায়িত্বটা ভরসা করে আপনার উপর দিতে পারেনি। আচ্ছা, ওনার ইচ্ছে ছিল যে। নো, নেভার। আমি এখানে ডাক্তারি করতে এসেছি, আপনার মতো নোংরামি করতে নয়। ভবিষ্যতে কথাটা মনে রাখলে অত্যন্ত খুশি হব। আচ্ছা নীলাঞ্জন, তুমি কি মনে করো যেভাবে তুমি প্রিয়ার চিকিৎসা করছো তাতে ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে? স্যার, আমার শিক্ষা যদি মিথ্যে না হয়ে থাকে তাহলে। কিন্তু এভাবে চলতে থাকলে প্রিয়া দেবী হয়তো ভালো হবেন, কিন্তু চঞ্চল বাবু কি ওই কলঙ্কিনীকে বিয়ে করতে রাজি হবেন? বলুন চঞ্চল বাবু। কলঙ্কিনী? আলবাত কলঙ্কিনী। আপনি তাকে চিকিৎসার নাম করে আড়ালে আবডালে নিয়ে গিয়ে। ডাক্তাররা নারী দোষ স্পর্শ করলে নারীরা কলঙ্কিনী হয়? আলবাত হয়। কথাটা আরেকবার ভেবে বলুন ডক্টর রয়। আমি ভেবেই বলছি। তাহলে আপনি সবার সামনে স্বীকার করছেন আপনার মাও কলঙ্কিনী? স্কাউন্ডেল! আপনি অযথা উত্তেজিত হচ্ছেন ডাক্তার রয়। এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই স্বীকার করবেন যে আপনার মাকে লোকচক্ষুর আড়ালে লেবার রুমে নিয়ে গিয়ে আপনাকে প্রসব করিয়েছিলেন আমারই মতন একজন ডাক্তার। সেদিন ওই অপরিচিত অনাত্মীয় ডাক্তারের স্পর্শে যদি আপনার মা কলঙ্কিনী না হয়ে থাকেন, তবে প্রিয়াই বা আমার স্পর্শে কলঙ্কিনী হবে কেন? আজ এই বোর্ড অফ ডিরেক্টরসের সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে প্রিয়াকে যদি আমি সুস্থ করে তুলতে না পারি তাহলে তার সব কলঙ্ক মাথায় নিয়ে আমি তাকে বিয়ে করতে রাজি। তুমি অসুস্থ প্রিয়াকে বিয়ে করবে? হ্যাঁ স্যার, ওটাই হবে আমার পরাজয়ের শাস্তি। এত বড় সম্পত্তি। হ্যাঁ, ওই সম্পত্তি। হ্যাঁ, এত বড় ডাক্তার হয়ে প্রিয়ার মতো মেয়েকে কেন বিয়ে করতে চাইছে বুঝতে পারছো না? তাহলে এখন কি করি বলতো সাথে? কি আবার করবে? তুমি চিঠি লিখে জানিয়ে দাও যে ওরকম নোংরা মেয়েকে তুমি বিয়ে করবে না, আর সাথে সাথে এও জানিয়ে দাও ওই ডাক্তারের বাজে মতলব তুমি বুঝে ফেলেছো। কই দাও কি স্যার? তোমার রেজিগনেশন লেটার। এর মধ্যে ভুলে গেলে? কদিন আগে তুমিই না বলেছিলে প্রিয়াকে যদি ভালো করে তুলতে না পারো তাহলে তুমি এই হাসপাতাল থেকে চলে যাবে। তুমি রিজাইন না করলেও আমাকে 10 দিনের মধ্যে এই হাসপাতাল ছেড়ে চলে যেতে হবে, শুধু তোমার জন্য। Yes, only for you. My young friend, তুমি সম্মানের তোয়াক্কা না করলেও আমার একটা সম্মান আছে। আর আমি মনে করি পুরুষ মানুষের সম্মান চলে যাওয়া আর মৃত্যুর মধ্যে কোনো তফাৎ নেই। রোদ বৃষ্টি ঝড়ে নিজে দাঁড়িয়ে থেকে একটা একটা করে ইট সাজিয়ে যে হাসপাতালের আমি জন্ম দিয়েছি, যে হাসপাতালের প্রতিটি কোণে কোণে আমার পরিশ্রমের সাক্ষ্য রয়েছে, দীর্ঘ 30 বছর যে হাসপাতালে আমি মাথা উঁচু করে হেঁটেছি, আই এম দ্য লাস্ট ম্যান টু বাউ ডাউন মাই হেড। এই হাসপাতালে আমি তোমার জন্য মাথা নিচু করে থাকতে পারবো না। নট ফর এ ডে, নট ফর এ সিঙ্গল মোমেন্ট। ডাক্তার দিব্যেন্দু রায় যখন ব্যঙ্গের হাসি আছে বলবে, কি হলো স্যার, আপনার বিলেত ফেরত ডাক্তার তো প্রিয়া দেবীকে সারিয়ে তুলতে পারলো না, তখন আমি কি উত্তর দেবো বলতে পারো? তুমি যেভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, না না, আমি তা কখনোই পারবো না।
আমি চেষ্টা করেছিলাম স্যার। না, তুমি চেষ্টা করনি। একটা সমুদ্র সাঁতরে পার হওয়ার মতো বুকে দম নিয়ে তুমি এখানে এসেছিলে, আর আজ একটা পুকুরের সামনে দাঁড়িয়ে তুমি বলছো যে পুকুর সাঁতরে পার হওয়ার মতো দম তোমার নেই। Am I a fool to believe that? কিছুদিন আগেও যে বিষয়ে তুমি ওভারশিওর ছিলে, আজ হঠাৎ সেই কাজটা কেন তুমি করতে চাইছো না? তুমি কি ভেবেছো আমি তা বুঝতে পারছি না? আসল কথা, তুমি প্রিয়াকে ভালোবেসে ফেলেছো। হ্যাঁ, আর তাই তাকে সারিয়ে তুলতে চাইছো না, কারণ তুমি খুব ভালোভাবে জানো যে প্রিয়া সেরে উঠলে তোমাকে ভুলে যাবে আর তার পুরনো প্রেমিক চঞ্চলের কাছে ফিরে যাবে। তাই একজন ডাক্তার হয়েও নিতান্ত স্বার্থপরের মতন তুমি নিজের কথা ভাবছো। একজন হতভাগ্য বাবার কথা তুমি তো চিন্তাই করলে না। তুমি না বোর্ড মিটিং এর শেষে বলেছিলে যে একজন ডাক্তারের ক্যারিয়ারের মূল্য কি যদি না সে তার রোগীকে সারিয়ে তুলতে পারে? প্রেম কি তোমাকে সে কথা ভুলিয়ে দিয়েছে? তাহলে যাও, বাড়ি গিয়ে ডাক্তারি সার্টিফিকেট গুলো আগুনে পুড়িয়ে দাও, আর সেই আগুনে জ্বলে উঠুক তোমার বিয়ের যজ্ঞের আগুন। স্টপ ইট, স্টপ ইট স্যার। নীলাঞ্জন, এখনো 10টা দিন সময় রয়েছে। হৃদয় থেকে ভালোবাসাটা ছুঁড়ে ফেলে দাও, চিৎকার করে বলো, আই এম আ ডক্টর। ইয়েস, আই এম আ ডক্টর। সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলেন মিটিং, কিন্তু এখন তো সেই ওই প্রিয়া দেবীকেই বিয়ে করতে হচ্ছে। একজন ডাক্তারের পক্ষে এটা কম লজ্জার কথা? আরে প্রিয়া ভালো হয়ে গেল, চঞ্চলবাবুকে বিয়ে করতেন না। যে ভাষায় গালাগাল দিয়ে ডক্টর চৌধুরীকে চিঠি লিখেছে, বললাম তো চিঠিটা। হ্যাঁ, আপনি চিঠি করে জানলেন কি করে? খুব সোজা উপায়ে ডক্টর চৌধুরীর টেবিল থেকে চিঠিটা আমি চুরি করে এনেছি। আরে চিঠি তো এখন আমার কাছে। আচ্ছা, চিঠিটা আপনার কাছেই আছে? হ্যাঁ, চিঠি তো এই পথ। আপনি তাহলে চিঠিটা চুরি করেছেন? বলছি, আপনি আসুন আমার ঘরে এক্ষুনি। স্যার, স্যার, হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম। ডাক্তারবাবু, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? ঘরো এদিকে। এ কি, তোমার চোখে জল? ডাক্তারবাবু, কি হয়েছে ডাক্তারবাবু? কিছু হয়নি। তোমার কষ্টটা কথা তুমি আমায় বলবে না? এই তুমি আমাকে ভালোবাসো? তুমি তুমি সুখে থাকো প্রিয়া, সারাটা জীবন তুমি সুখে থাকো। তোমার মতো মানুষকে আমি নিজের করে পাচ্ছি, সুখী তো আমি হবই। বলো না কি হয়েছে? এবার আমি যাই।
ডক্টর চৌধুরী, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আমি সত্যি খুব খুশি নীলাঞ্জন। থ্যাংক ইউ স্যার। ডাক্তারবাবু, বাবার কাছ থেকে শুনেছি আমি যখন অসুস্থ ছিলাম আপনি দিনরাত সেবা করে আমায় সুস্থ করে তুলেছেন। আজ আমি চলে যাচ্ছি, আমার তরফ থেকে এই ছোট্ট অভিনন্দন। থ্যাংক ইউ। ধরো, আমি ওকে সুস্থ করার কৃতিত্বটা শুধু আমার একার নয়, আপনারও। নিন ধরুন। ভগবানের কাছে আমি প্রার্থনা করি, প্রিয়া, তুমি সুখী হও। নীলাঞ্জন, তোমার মনে আছে নীলাঞ্জন, আমি তোমায় বলেছিলাম প্রিয়াকে ভালো করে দিতে পারলে তুমি যা চাইবে তাই দেবো। কিন্তু জানি তুমি নিজে মুখ ফুটে কিছুই চাইবে না। আমি খুশি হয়ে দে মা, চেকটা ডাক্তারবাবুকে দিয়ে দে। ডাক্তারবাবু, ডাক্তার হিসেবে আমার পুরস্কার আমি তখনই পেয়েছি যখন তোমাকে তোমার বাবার বুকে ফিরিয়ে দিতে পেরেছে। কিন্তু তবুও তোমার দেওয়ার সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না। স্যার, আমাদের হাসপাতালে রোগীরা তেমন ভালো মন্দ খেতে পারে না, তাছাড়া তাদের ট্রিটমেন্টের জন্য তেমন মডার্ন ইকুইপমেন্টস নেই। তাদের মঙ্গলের জন্য আপনি এই টাকাটা খরচ করবেন। নিন স্যার। অনেক কষ্টে হাসপাতালটা গড়েছিলাম। ভয় হতো যেদিন আমি থাকবো না সেদিন হাসপাতালের কি হবে। নীলাঞ্জন, আজ আমি নিশ্চিন্তে করতে পারি। ইয়েস ইয়েস, তাহলে আমরা আজ আসি নীলাঞ্জন। নমস্কার। রণবীর বাবু, এই শাড়িটা কেন কিনেছিলাম আপনি তা নিশ্চয়ই জানেন। এই শাড়িটা পরে প্রিয়া বিয়ের পিঁড়িতে বসলে আমি আমি খুব খুশি হব। আপত্তি থাকবে কেন? তুমি তো ওর মায়ের মতো, মায়ের দেয়া আশীর্বাদ কেউ কি ফিরিয়ে দিতে পারে? নাও প্রিয়া। থাক মা, থাক থাক, হয়েছে। চিরসুখী হও মা, শান্তিতে থাকো। আপনারা ওর বিয়েতে নিশ্চয়ই আসবেন। নিশ্চয়ই যাব, মা হয়ে মেয়ের বিয়েতে যাব না? এবার আমরা আসি। এসো, চলো বাবা। আসি ডাক্তারবাবু। ডক্টর চৌধুরী, আমি আপনাদের বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং এর শেষে ফিরে এসে এই সিদ্ধান্ত নিলাম, প্রিয়াকে আপনি সুস্থ করে তুললেও তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি একজন ডাক্তার, প্রিয়ার চিকিৎসা করবেন এই অজুহাতে আমার কাছ থেকে ওর সম্বন্ধে সবকিছু জেনে নিয়ে আপনি তার সঙ্গে যেভাবে মেলামেশা শুরু করেছেন তা কোনো শিক্ষিত ভদ্রলোকের পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। আমি শুনেছি আপনি ডাক্তার হয়েছে,
বিলেত ফেরত ডাক্তার হয়েও ওই হাসপাতালে জয়েন করেছেন আপনার অসুস্থ মাকে সুস্থ করে তোলবার জন্য। কিন্তু ছেলে হয়েও মার প্রতি নজর না দিয়ে আপনি দিনরাত শুধু প্রিয়ার সেবাই করে গেছেন। উনি উনি কে? যার অক্লান্ত পরিশ্রমে তুমি আজ ভালো হয়ে উঠেছ, যিনি তোমাকে তোমার বাবার বুকে ফিরিয়ে দিয়েছেন। কোন স্বার্থে আপনি তা করেছেন তাকে আমি বুঝতে পারি না ভেবেছেন? আপনি চাইছেন প্রিয়াকে সুস্থ করে প্রিয়ার বাবার মন জয় করে প্রিয়াকে বিয়ে করে তার বাবার সব সম্পত্তি আত্মসাৎ করবার। স্যার, আমাদের হাসপাতালে রোগীরা তেমন ভালো মন্দ খেতে পায় না, তাছাড়া তাদের ট্রিটমেন্টের জন্য তেমন মডার্ন ইকুইপমেন্টসও নেই। তাদের মঙ্গলের জন্য আপনি এই টাকাটা খরচ করবেন। নিন স্যার। আমি শুনেছি চেক জামা পরা আপনি পছন্দ না করলেও শুধুমাত্র প্রিয়ার মন জয় করবার জন্য ওই শার্ট পরে আপনি হাসপাতালে আসতেন। এই প্রিয়া শাড়ি পরতে এত দেরি করছে কেন বলতো? কি জানি থেকে তো দরজা বন্ধ করে রেখেছিস। এই প্রিয়া দরজা খোল, প্রিয়া দরজা খোল, এই প্রিয়া। ডক্টর দিব্যেন্দু রায় প্রিয়াকে সুস্থ করবার জন্য ইলেকট্রিক শক দিতে চাইলে আপনি তার প্রতিবাদ করতেন। আর প্রিয়ার পছন্দ করা গানটা আমার কাছ থেকে জেনে গিয়ে ওই গান গেয়ে রোজ রাত্রে ছাদে নিয়ে গিয়ে চিকিৎসার নাম করে বুকে জড়িয়ে ধরতেন। এই প্রিয়া দরজা খোল, প্রিয়া এই দরজা খোল, প্রিয়া এই প্রিয়া দরজা খোল, প্রিয়া। মিটিং আপনি বলেছেন আপনি যদি প্রিয়াকে ভালো না করতে পারেন আপনি প্রিয়াকে বিয়ে করবেন। আমার যথেষ্ট সন্দেহ আছে টাকার লোভ ছেড়ে আপনি তাকে সুস্থ করবেন কি না। আপনি আসার সময় আমার হাত দুটো ধরে বলেছেন আর কেউ আপনাকে ভুল বুঝলেও আমি যেন আপনাকে ভুল না বুঝি। কিন্তু ডক্টর চৌধুরী আপনি বলুন, আখের রসটুকু নিংড়ে নিয়ে ছিবড়েটা আমায় দিলে আমি তা নেব কেন? প্রিয়া কি হলো? দরজা খোল, এই প্রিয়া দরজা খোল, প্রিয়া এই প্রিয়া। তাই খেয়াল রাখবেন ও ভালো হোক আর নাই হোক ওর সব দায় দায়িত্ব আপনার। নমস্কার জানবেন, এটি চঞ্চল ব্যানার্জি। প্রিয়া এই প্রিয়া দরজা খোল, প্রিয়া এই প্রিয়া দরজা খোল, প্রিয়া এই প্রিয়া। প্রিয়া। রণবীর বাবু, এই শাড়িটা কেন কিনেছিলাম আপনি তা নিশ্চয়ই জানেন। তাই এই শাড়িটা পরে প্রিয়া বিয়ে পিড়িতে বসলে আমি খুব খুশি হব। প্রিয়া কি হয়েছে রে মুন্না? না থাকবো, কখন থেকে দরজা বন্ধ করে এখন দরজা খুলছে না। প্রিয়া 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 দরজা খোল, প্রিয়া দরজা খোল, প্রিয়া দরজা খোল, প্রিয়া। কথা বলছিস না কেন? এতক্ষণ দরজা বন্ধ করেছিলিস কেন? কি হয়েছে তোর? কোথায় যাচ্ছিস প্রিয়া? কোথায় আছিস? কি হয়েছে বলবি তো? কি হলো না? প্রিয়া, কি হয়েছে বাবা? প্রিয়া নমস্কার। সর্বনাশ হয়ে গেছে নীলাঞ্জন। কি হয়েছে? প্রিয়া আবার আগের মতো আমাকে চিনতে পারছে না। সে কি? তোমার দেওয়া শাড়িটা পরতে দরজা বন্ধ করলো, যখন দরজা খুললো তখন সেই আগের মতন। প্রিয়া কোথায়? ও তো গাড়ি নিয়ে কোথায় চলে গেল? চলে গেল? কোথায় গেল? আমি জানি, আমি জানি। আপনি জানেন? তো দেরি করবেন না, ওখানে গিয়ে যদি আপনাকে দেখতে না পায় সর্বনাশ হয়ে যাবে। চলুন 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 চলুন। মা তুমি থাকো, আমি আসছি। না আমিও যাবো। আচ্ছা ওঠো ওঠো ওঠো। না ও ভয় করছে। সে কি এত জোরে চলছে কেন গাড়ি? আস্তে চালাও, আস্তে চালাও, কিছু দেখা যাচ্ছে না, এত জোরে চালিয়ে না গাড়ি, ধাক্কা লাগবে। না
আমি তোমাকে যে কোথাও যাবো না। নীলু, আমার নীলু, আমার নীলু কোথায় মীরা? আমার নীলু কোথায়? স্যার আমি জিতে গেছি, স্যার আমি জিতে গেছি। আমি অসম্ভবকে সম্ভব করেছি স্যার। কি চুপ করে আছো কেন? আমার নীলু কোথায় শুধু? মীরা, আমার নীলু কোথায়? আমার নীলু কোথায়? মা, আমি চিনতে পারছো না মা? দেখো, দেখো না, ভালো করে দেখো। কে? কে তুমি? এই তোমার নীলু? নীলু, নীলু মা, আমি তোমার নীলু। তুমি? তুমি আমার নীলু? হ্যাঁ দিদি, এই তোমার নীলু। হ্যাঁ মা, কত মা। বড় হয়ে গেছে আমার। আমি তোমার নীলু মা। আমার নীলু, নীলু, আমার নীলু। কে? এদের তো ঠিক চিনতে পারছি না নীলু। ওরা হলেন, আমরা হলাম সাক্ষী, মা আর ছেলের মিলনের সাক্ষী, এক মহামিলনের সাক্ষী। এই লক্ষ্মী প্রতিমার মতন মেয়েটি কে? তোমার পছন্দ হয়? খুব। ও প্রিয়া, নীলুর সঙ্গে ওর আজ বিয়ে। আমার নীলুর বিয়ে? আজ বিয়ে আমার নীলুর? মাকে প্রণাম করো প্রিয়া। না না, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।